আমন্ত্রণ রাতের বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। রাজধানী শাহবাগ মোড় 4 ঘন্টা অবরোধ, ভাতা বাড়ানোর দাবিতে চলছে ট্রেনি চিকিৎসকদের কর্মবিরতি, হাসপাতালে রোগী ও সড়কে যানজটে ভোগান্তি। ডক্টর ভাইরা আমাদের কথা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের মাঠের যে কর্মসূচি রাজপথের সেটি থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত সরে যাবেন। মৌখিক কথার উপরে বিশ্বাস না করে এখন প্রজ্ঞাপন চাই। 25,000 ভাতা নিয়ে এটা অসম্ভব, এটা কোনোভাবেই একজন ট্রেনি এই ভাতা দিয়ে চলতে পারে না। আবারও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে পঞ্চগড়ের জনসভায় মির্জা ফখরুল। ভারতে বসে চালানো দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সব সময় একসাথে বাস করি, তাই না? আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে, সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের আপডেট জানাবে পুলিশ। রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। রংপুরে তথ্য মেলায় মুজিব বর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে তোলপাড়। জড়িতদের অপসারণ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, জেলা প্রশাসনের শোকজ। উপসচিব পদের পুরোটাই প্রশাসন ক্যাডারের জন্য চেয়ে কর্মকর্তাদের জমায়েত। সংস্কার কমিশনের কার্যক্রম চলমান বললেন জনপ্রশাসন সচিব। 2 মাসে 60,000 রোহিঙ্গার অনুপ্রবেশ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হুমকির মুখে আঞ্চলিক শান্তি শৃঙ্খলা বললেন বড় শক্তির নজর পড়েছে বঙ্গোপসাগরে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে নতুন দুদক চেয়ারম্যান দাখিল করলেন নিজের সম্পদ বিবরণী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। সমাধানের আশ্বাসে 4 ঘন্টা পর সড়ক ছাড়লেন চিকিৎসকরা। ভাতা দ্বিগুণ করার দাবিতে দুপুরে হঠাৎ করেই শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন বিভিন্ন হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। সড়ক ছেড়ে দিতে প্রথমে পুলিশ ও পরে বিএসএমএমইউ প্রশাসন অনুরোধ করে, তবে তা কানে তোলেননি কেউ। সন্ধ্যায় সার্জিস আলমের অনুরোধে সড়ক ছাড়লেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান ট্রেনি চিকিৎসকরা। দাবি তাদের একটাই, তবে দীর্ঘদিনের। গেল 3 বছরে বিভিন্ন সময়ে ভাতা বৃদ্ধির দাবিতে দফায় দফায় আন্দোলন করেছেন বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত ট্রেনি চিকিৎসকরা, যদিও তা পূরণ হয়নি। সকালে বিএসএমএমইউর প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেন চিকিৎসকরা, ঘোষণা দেন অনির্দিষ্টকালের কর্মবিরতির। এই বাজারে আমাদের চলা অসম্ভব, এই 25,000 ভাতা নিয়ে এটা অসম্ভব, এটা কোনোভাবেই একজন ট্রেনি এই ভাতা দিয়ে চলতে পারে। একটা ডাক্তার যদি তার মাথায় থাকে যে তার সংসার কিভাবে চলবে, তার বইপত্রের খরচ কিভাবে হবে, তার বাচ্চার দুধের খরচ কিভাবে হবে, এগুলো যদি তার চিন্তা থাকে, সে পড়াশোনা করবে কখন? মৌখিক কথার উপরে বিশ্বাস না করে এখন প্রজ্ঞাপন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে 6 সদস্যের প্রতিনিধি যান সচিবালয়ে। আর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান করা চিকিৎসকরা দুপুর 1টার পর গিয়ে বসে পড়ে শাহবাগ মোড়ে। একই ধরনের সার্ভিস কিংবা তার থেকে বেশি সার্ভিস দেওয়ার পরও আমরা যদি সম পরিমাণ তো পাচ্ছি না, আপনার হচ্ছে যে 25,000 টাকা বেতন দিয়ে আমাদেরকে আসলে আমাদের পক্ষে সম্ভব না। মানে এই আন্দোলন আজকে একদিনের ফসল না, আমরা 3-4 মাস ধরে মানে সিস্টেমেটিক ওয়েতে আমরা আন্দোলন পেশ করছিলাম। সচিবালয়ে যাওয়া হয়েছে, মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, কিন্তু সব জায়গাতে শুধু আমাদের আশ্বাস দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য কোথাও জব করা বা চেম্বার করা তো নিষিদ্ধ, তো 25,000 টাকা দিয়ে তো এখন মানুষের পক্ষে চলা আসলে সম্ভব না। শাহবাগে চিকিৎসকদের অবরোধে বন্ধ হয়ে যায় আশপাশের সব সড়কের যান চলাচল। বিশেষ বিবেচনায় মোড় পেরুতে পেরেছে কেবল অ্যাম্বুলেন্স। দীর্ঘক্ষণ বসে থেকে কোনো উপায় না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন বিভিন্ন গাড়িতে থাকা যাত্রীরা। বাংলাদেশে অবরোধ ভাই বন্ধ হয় না, সবসময় অবরোধ থাকেই, হরতাল মিছিল মিটিং এটা থাকেই। আমাদের যারা ড্রাইভার আছে তাদের দেখেন কতটা ভোগান্তি হচ্ছে, জরুরি কাজের জন্য এখন যাব
এই জন্যে একটু কষ্ট হচ্ছে, সাময়িকভাবে একটু কষ্ট হচ্ছে। যা কিছু হোক বাইপাস থাকতে হবে, রাস্তা কখনো থামবে না। সচিবালয়ের প্রতিনিধি দল ফেরার পর তারা জানান স্বাস্থ্য মন্ত্রণালয় 48 ঘন্টা সময় চেয়েছে, তবে সেই সময় তারা দিতে নারাজ। খানিক বাদে শাহবাগ মোড়ে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি, দাবির সাথে সংহতি জানিয়ে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানান, কিন্তু তাতেও মন গলেনি কারো। আমি এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি এখনই আবার যাব মন্ত্রণালয়ে। আমরা আশা করি যে আপনাদের দাবি পূরণ হবে, আমরা আশা করছি যে আপনাদের দাবি পূরণ হবে। এটার জন্য আজকে সকালেও আপনারা বুঝেছেন, আমরা আজকে আবার যাব আপনাদের পক্ষে কথা বলার জন্য। আমরা আশাবাদী আপনারা একটু সময় দেন আমাদেরকে। এর ঘণ্টাখানেক পর চিকিৎসকদের সাথে দেখা করতে যান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তার আহ্বানে অবশেষে নমনীয় চিকিৎসকরা। আমরা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটার সুষ্ঠু যে একদম লিখিত ঘোষণা সেটির প্রত্যাশায় আছি, এবং আমাদের ডক্টর ভাইরা আমাদের কথা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের মাঠের যে কর্মসূচি রাজপথের সেটি থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত সরে যাবেন। তবে সড়ক ছেড়ে দিলেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত চিকিৎসকরা। কমিটমেন্টের ভিত্তিতে আমরা আমাদের রাজপথের কর্মসূচি উদ্যোগ করছি, আমরা রাজপথে থাকছি না বৃহস্পতিবার পর্যন্ত। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা রুখে দিতে হবে। পঞ্চগড়ের বোদা উপজেলার জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, ভয়, ত্রাস, ভীতির রাজত্ব সৃষ্টি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তোলার আবারও সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। শাহরিয়ার সৈকতের ক্যামেরায় পঞ্চগড় থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। উত্তরের সীমান্তবর্তী পঞ্চগড় যেমন সনাতন অধ্যুষিত, ঠিক তেমনি আছে আদিবাসীদের বসবাসও। এই জনসভায় সব ধর্ম আর বর্ণের সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি যেন প্রতিনিধিত্ব করছে অসাম্প্রদায়িক বাংলাদেশের। বোদা উপজেলার সাকুয়া হাই স্কুল মাঠের বর্ণিল এই জনসভা ছিল সাম্য ও সম্প্রীতির। শীতিতে সিঁদুর পরা নারী যেমন ছিলেন, তেমনি ছিলেন কপালে তিলক আঁকা সনাতনীরাও। ধর্মপরায়ণ নারী আর প্রান্তিক শ্রমজীবী মানুষও যোগ দেন সভায়। এই ঐক্যের সমাবেশ রূপ নেয় নির্বাচনী সমাবেশেও। ঠিক 6 বছর আগের এই দিনেই পঞ্চগড় 2 সংসদীয় আসনে নির্বাচনী সমাবেশ করেছিলেন বিএনপি মহাসচিব। আবারও একই এলাকার সমাবেশ থেকে মির্জা ফখরুল বলেন, ভোট দেবার সুযোগ পেলে জনগণ তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে। বলেন, সংস্কারকে প্রাধান্য দেয় বলেই বিএনপি বহু আগেই এর রূপরেখা দিয়েছিল। কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা চালার চেষ্টা করতেছে। মির্জা ফখরুল বলেন, ভারতে বসে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশকে বিপদে ফেলতে পলাতকরা এখনো ষড়যন্ত্র চালাচ্ছে, তা রুখে দেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। তাদের বুকে রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশের খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বিভিন্ন বাহিনী সহ সব পেশাজীবীদের প্রতি দেশকে এগিয়ে নেওয়ার সুযোগকে কাজে লাগানোর আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে।
বিএনপি যে 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিল তার অন্যতম ছিল রেইনবো নেশন প্রতিষ্ঠা করা। এই মহাসমাবেশের রূপ নেয়া জনসভা স্থলে উপস্থিত সাধারণ মানুষ যেন তারই প্রতিনিধিত্ব করছে। এই বর্ণিল উপস্থিতি থেকে বিএনপির মহাসচিব বলছেন খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আসন্ন সেই নির্বাচনে বিজয়ী সরকারই নিশ্চিত করবে রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, পঞ্চগড়। নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। 5 সদস্যের একটি দল আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তদন্ত। গেল 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সাবেক আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে উঠা 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে। এছাড়া আশ্রয়ন সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক। শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন জানতে চেয়ে 15 ডিসেম্বর রুল জারি করে হাইকোর্ট। গঠিত হয় দুদকের 5 সদস্যের অনুসন্ধান দল। কাজ শুরু করেছেন তারা। সংস্থাটির চেয়ারম্যান জানান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সাবেক প্রধানমন্ত্রীর $300 মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা। এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব ও সম্পদ জব্দ বা ক্রোক করতে পারবে এ কমিটি। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকের 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক, যা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দেশে হঠাৎ করে আবারও আলোচনায় ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির বিষয়টি। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে কি হয়নি সেটাই নতুন করে আলোচনার ঝড় উঠেছে। কিন্তু কেন কিভাবে জারি হয় এই অ্যালার্ট সেটাই জানার চেষ্টা করেছেন আব্দুল্লাহ তুহিন। নির্বিচারে গণহত্যা ছাড়াও ফৌজদারি অপরাধ করে কোনো নাগরিক যদি অন্য কোনো দেশে আশ্রয় নেয় বা লুকিয়ে থাকে, তখন অভিযুক্ত ব্যক্তিকে ফেরাতে সহায়তা চাওয়া হয় ইন্টারপোলের। পুলিশ না হয়েও আন্তর্জাতিক যে কোনো দেশের পুলিশকে সহায়তা করে থাকে এই সংস্থাটি। গেল সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আবেদন পেয়ে পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে নোটিশ জারির আবেদন করেছে পুলিশ সদর দপ্তর। আমরা ইন্টারপোলের কাছে লিখেছি, এটি তো প্রক্রিয়াধীন আছে, আপনারা ওয়েবসাইটে দেখতে পারবেন। আপনার ওয়েবসাইটে দিয়ে দেন। ওয়েবসাইট এখন নাই তো দেখলাম। হ্যাঁ, তো বললামই তো যে আমাদের কাছে কোনো তথ্য নেই, নোটিশ জারির তথ্য নেই। তবে আবেদন করা হলেও তা যাচাই বাছাই করেই নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করে ইন্টারপোল। সবশেষ প্রকাশ করা সে তালিকায় শেখ হাসিনার নামে কোনো নোটিশ নেই। আপনার কথার উপর বিশেষ করে আজ করবে নেই, ওরা যখন স্যাটিসফাইড হবে কাগজপত্র দেখে যে না ওইটা নোটিশ সার্ভ করার মতো, তখন নোটিশ সার্ভ করবে। এরই মধ্যে ভারতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে অ্যালার্ট জারির বিষয়টি ছড়িয়ে পড়ে বিভিন্ন গণমাধ্যমে। এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। গুরুত্বপূর্ণ মোস্ট ওয়ান্টেড ও ভয়ঙ্কর অপরাধীদের ধরে সংশ্লিষ্ট দেশের পুলিশের কাছে ফিরিয়ে দিতে সারা বিশ্বে 195টি দেশে কাজ করছে ইন্টারপোল। 1976 সালে সদস্যভুক্ত হয় বাংলাদেশ। রেড নোটিশ জারির পর 2009 থেকে 2022 সাল পর্যন্ত 15 জনকে ফিরিয়ে আনার নজির রয়েছে বাংলাদেশে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। রংপুরে তথ্য মেলায় মুজিব বর্ষ শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে তোলপাড় চলছে। ঘটনায় জড়িতদের অপসারণের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে সংশ্লিষ্ট স্টলগুলোর কাছে ফ্যাসিবাদের বাণী প্রচারের কারণ ও ব্যাখ্যা চেয়ে নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন।
নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে রোববার তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। ৩৫টি স্টলের মধ্যে কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য, সঞ্চয় অফিস এবং পরিবার পরিকল্পনা স্টলে হঠাৎই দেখা মেলে বিতর্কিত লিফলেটের, যেখানে মুজিব বর্ষের শুভেচ্ছা আর শেখ হাসিনার বাণী সম্বলিত লেখা বিলি করা হচ্ছিল। এ নিয়ে তোলপাড় মেলা প্রাঙ্গণ। তারা কিন্তু প্রতিনিয়ত ২৪শে যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লবকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। আমরা কিন্তু এটা কখনোই মেনে নিতে পারি না যে এখানে আমাদের ২০০০-এর মতো শহীদ আছে এবং প্রায় ৪০,০০০ আহত আছে। তাদের যে আত্মত্যাগ আছে, সেই আত্মত্যাগকে কিন্তু প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ করছে এবং তাদের আত্মত্যাগকে কিন্তু ছোট করা হচ্ছে। এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি হিসেবে আমরা মনে করি যে এখানে যারা দায়িত্বরত সরকারি কর্মকর্তা আছে, এটা তাদের ব্যর্থতা এবং এখানে জেলা প্রশাসক থেকে এটা তারও ব্যর্থতা। কর্মসংস্থান এবং জনশক্তি কর্মকর্তা এই ঘটনা নিয়ে জল ঘোলা না করার অনুরোধ জানান। আর মৎস্য বিভাগ একে অনিচ্ছাকৃত ভুল হিসেবে দাবি করেছে। অফিস থেকে আসলে দেখেই আমরা নিয়ে এসেছি, তো এটা আনফর্চুনেটলি আর কি কোনো একটা ঘটনা ঘটে গেছে। মানে এটা আসলে প্রতি বছর নতুন নতুন লিফলেট ছাপানো হয়, তো এটা এই লিফলেটটা ছিল হয়তো পূর্বের বছরে। 2 দিন সময় দিচ্ছে ওনারা, 2 দিনের মধ্যে প্রিন্ট করাতে পারি না। হেড অফিস থেকে আমাদের, আচ্ছা আমি তারপরে বলে দিচ্ছি ভাই, ঠিক আছে, আপনি এটা নিয়ে কথা বলেন। জেলা প্রশাসক বলছেন, ঘটনা নজরে আসার সাথে সাথেই লিফলেটগুলো সরিয়ে ফেলা হয়েছে। এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হবে, এর পরপরই নেওয়া হবে বিভাগীয় ব্যবস্থা। পিওন আছে এমএলএসএস, তারা ভুল কমে অফিস থেকে এগুলো নিয়ে চলে এসেছে। তো আমি তাদেরকে বললাম যে আমরা তো আগে থেকে নির্দেশনা দিয়েছিলাম যে অফিসে এগুলো যেগুলো আছে সবগুলো এই ধরনের সব কিছু বিনষ্ট করে ফেলতে হবে, এবং তারা আমাকে বলে নিশ্চিত করেছে যে তাদের অফিসে এগুলো যেগুলো আছে সেগুলো বিনষ্ট করবে। তারপরও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের কাছে এই বিষয়ে আমাদের যে সকল করণীয় যে সকল আছে লিখিতভাবে সেটা আমরা তাদের কাছে জানতে চাইব। 2 দিনের তথ্য মেলা শেষ হবে সোমবার। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। কোটা বা অন্য ক্যাডার থেকে নয়, বরং উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকেই শতভাগ পদোন্নতি চান এই ক্যাডারের কর্মকর্তারা। সকালে জনপ্রশাসন সচিবের সাথে দেখা করে এ দাবি জানান তারা। পরে ব্রিফিংয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, তারা অন্য ক্যাডারদের বিরুদ্ধাচারণ করছেন না, যার যার ক্যাডার পদ থেকে যে ওপরের দিকে ওঠার সুযোগ অবারিতই আছে। জনপ্রশাসন সচিব জানান, চলতি সপ্তাহে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সাথে বৈঠক করবেন। গত 17 ডিসেম্বর সাংবাদিকদের সাথে মতবিনিময় করে জনপ্রশাসন সংস্কার কমিশন। সে সময় কমিশন প্রধান জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের 50% এবং অন্য সব ক্যাডার থেকে 50% কোটা রাখার সুপারিশ করা হবে। কমিশনের সুপারিশের মধ্যে আরও থাকবে জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি। বিষয়টি সামনে আসার পর থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা। রোববার সকালে জনপ্রশাসন সচিবের কাছে যান তারা। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের যে সুপারিশের সিদ্ধান্ত, তার প্রতিবাদ জানান। লিখিত দাবি পেশ করেন তারা। তাদের চাওয়া, বিদ্যমান ডিপিএস পুল সংশোধন করে উপসচিব পদে শতভাগ প্রশাসন ক্যাডার বা সার্ভিসের সদস্যদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ প্রদান। ব্রিফিংয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, তারা অন্য ক্যাডারদের বিরুদ্ধাচরণ করছেন না, যার যার ক্যাডার পদ থেকে ওপরের দিকে ওঠার সুযোগ অবারিতই আছে। আমরা কিন্তু কোনো ক্যাডারকে প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে আন্ডারমাইন করছি না। যার যার অবস্থান থেকে যার যার ক্যাডার পদের থেকে তারা উপরের দিকে ওঠার যে সুযোগ আছে, তাদের সুযোগটা অবারিত আছে। সেই জায়গা থেকে আমরা কখনোই কারো বিরুদ্ধাচরণ করছি না। জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য সচিব ও জনপ্রশাসন সচিব বলেন, কয়েকটি মৌলিক বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। সুপারিশ এখনও ড্রাফট পর্যায়ে রয়েছে। যার যার দাবি জানিয়েছেন, তাদের নেতৃবৃন্দের সাথে এ সপ্তাহে বসা হবে। আজকে তো আমরা মনে করেন এই সপ্তাহের শুরু, আমরা এই সপ্তাহের মধ্যেই করবো ইনশাল্লাহ, সকলে মিলিয়ে করব। এবং এইটার পরে আমার মনে হয় বিভিন্ন ক্যাডারের অথবা সরকারি চাকরি যারা আমরা করি, এখন তো কর্মচারী বলি, তাদের কারোর মধ্যে আর ভুল বোঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। এভরিথিং উইল স্পেল আউট ক্লিয়ার। 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ দিতে পারবে বলে জানান সচিব। এটাই আমার লক্ষ্য। থ্যাংক ইউ ভেরি মাচ। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। নীতিগতভাবে সিদ্ধান্ত না থাকলেও গত 2 মাসে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। বিষয়টিকে ভবিষ্যতের অশনি সংকেত হিসেবে দেখছে সরকার। মন্ত্রণালয়ে সাংবাদিকদের
থাইল্যান্ড সফর বিষয়ক আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 1 দশকের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, ফলে হুমকির মুখে পড়বে আঞ্চলিক শান্তি শৃঙ্খলা। দিনের আরেক সেমিনারেও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জোর দেন তিনি। গত 2 মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে 60,000 রোহিঙ্গা ঢুকেছে। সদ্য সমাপ্ত ব্যাংকক সফরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেই তথ্য জানিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডক্টর তৌহিদ হোসেন বলেন, সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কঠিন হচ্ছে। প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তা তো না, বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে। স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব। আমি তাদেরকে খানিকটা ভবিষ্যতের অশনি সংকেত যেগুলি আছে সেগুলি নিয়েও তাদেরকে ওয়াকিবহাল করেছি। ব্যাংককে ইনফরমাল কনসালটেশনে কথা বলেছেন মিয়ানমার সহ সীমান্তবর্তী 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 1 দশকের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, ফলে শুধু বাংলাদেশ নয়, হুমকির মুখে পড়বে আঞ্চলিক দেশগুলোও। আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে ঢুকতে দেব, কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি। যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি সেটা হলো যে আজকে থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে কি 20 বা তার আশেপাশে বয়সের একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নেই। কাজে তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। আমি বলেছি যে সমস্যাটা আমাদের বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের প্রত্যেকেরই সমস্যা হবে। এর আগে সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স আয়োজিত বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক সেমিনারে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে। বঙ্গোপসাগরীয় অঞ্চলকে প্রতিবেশী সহ পরাশক্তির দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেবে না বাংলাদেশ। রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবর্তন করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এজন্য বন্ধু রাষ্ট্রগুলোকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে সহযোগিতা করার আহ্বান জানাই। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি তার শেষ কর্মদিবসে বলেন, এই অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী তার দেশ। আমরা বঙ্গোপসাগরীয় এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহী, যেটি এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা, সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার এমন কিছু করছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানী সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে এমনটি জানান তিনি। বলেন, ত্রুটিপূর্ণ ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত। সংবাদপত্রের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপ। এতে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ সংশ্লিষ্টরা। সংলাপে বক্তারা বলেন, গণমাধ্যমে শ্রম আইনের প্রয়োগ ঘটাতে হবে, বিনিয়োগের মাধ্যমে আনতে হবে প্রতিভা। সংবাদপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একীভূত করার ব্যাপারেও জোর দেন বক্তারা। ভালো ইন্ডাস্ট্রিকে এক্সজস্ট করে সে মিডিয়াতে যখন আসবে 20,000 টাকা বেতনের জন্য একটা ছেলে, এবং সে যখন দেখবে তার গ্রোথ নাই, 5 বছর পর তার বেতন 30,000 টাকা হচ্ছে, এই ছেলে ইন্ডাস্ট্রিতে থাকবে না। তো সো ট্যালেন্টকে আপনি কিভাবে আনবেন? ট্যালেন্টকে আনতে হবে ইনভেস্টমেন্ট দিয়ে। গণমাধ্যমের একটা স্বাধীন এবং অবজেক্টিভ চরিত্র থাকাটা খুব জরুরি। ক্ষমতার প্রতি নমস্য হবে না ওই মিডিয়া, হয়তো আমাদের এখানে আসতে আসলে বেশ সময় লাগবে। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, সাংবাদিকতার মানোন্নয়নের প্রসঙ্গও উঠে আসে সংলাপে। সাংবাদিকদের স্বাধীনতাকে এবং তাদের চাকরির নিরাপত্তাকে নিশ্চয়তা দেওয়া, যেটা একেবারেই গত 15 বছরে নাই হয়ে গেছে। 2 বা 3টা আইনের মধ্যে কিন্তু আমাদের আলোচনা গত 15 বছর আটকে যাচ্ছে। যেখানে ভিউ বাড়ানোর কম্পিটিশন থাকে, তার কাছ থেকে আপনি সৎ সাংবাদিকতা আশা করেন? এই যে কাজটা আপনি দিন রাত কাজ করছেন, এটা অর্থহীন হয়ে যাবে রাজনৈতিক সরকার যদি এটা বাস্তবায়ন না করে। টেলিভিশন চ্যানেলের জন্য বিজ্ঞাপন প্রকিউর করতে শুরু করেন, তখন তার রাস্তাটা জানা হয়ে যায় যে কিভাবে আপোষ করতে হয়। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে। আমরা এই পর্যন্ত এই 4.5 মাসে আমরা কোনো পত্রিকাকে বলি নাই আপনি এই নিউজটা সরান।
আমরা কোনো পত্রিকাকে বলি নাই একে সরিয়ে একে নেন, কোনো পত্রিকা, টিভি স্টেশন, নিউজ কাউকে আমরা বলি নাই। আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দিয়েছি যে আপনারা কাউকে কোনো নিউজের ব্যাপারে ইন্টারভেন করতে পারবেন না, করলে আমাদের কাছে আসেন, যদি কোনো আপনাদের লেজিটিমেট কনসার্ন থাকে আমরা সেটাকে রেজ করব। আমি যেই প্রেস উইংয়ের যেই জায়গায় আছি সেই জায়গায় প্রেস উইংয়ের আগের কাজই ছিল নিউজ নামানো। সাংবাদিকদের বেতন নির্ধারণে প্রচলিত ওয়েজ বোর্ড সিস্টেমকে ত্রুটিপূর্ণ বলে অভিযোগ করেন প্রেস সচিব। এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, ওয়েজ বোর্ডের যে সিস্টেমটা, বরঞ্চ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। যাকে এমপ্লয় করে তাকে এই যে বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে, তারপরে সে তার মেধা অনুযায়ী সে তার মতো নিক। সাংবাদিকদের কাজে কপিরাইট প্রোটেকশন দেওয়ার ব্যাপারেও জোর দেন শফিকুল আলম। শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠনে সোচ্চার হতেও আহ্বান জানান তিনি। কপিরাইটের তো কেউ কপিরাইট এখানে কোনো কোনো এনফোর্সমেন্টই হয় না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 31 ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশ ও প্রস্তাব সরকারের কাছে পেশ করবে, জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, আওয়ামী লীগ সরকার আমলের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বহুমুখী অনিয়ম কেউ আর দেখতে চায় না। নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে মত বিনিময় করে নির্বাচন সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। জানান, সাধারণ মানুষ সহ অংশীজনদের কাছ থেকে সংস্কারের বিষয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন। হাজার হাজার ব্যক্তিরা মতামত দিচ্ছে, তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিভিত দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থার সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া। আর আপনি যেই যে কারা নির্বাচনে আসবে আসবে না, কারা যোগ্য কারা যোগ্য নন, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। 20 জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিকের সব বই সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিপি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম। রাতে মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 31 ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব এবং মাধ্যমিকের বাংলা, ইংরেজি ও গণিত বই সরবরাহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সকল বই এবং মাধ্যমিকের বাংলা, ইংরেজি, গণিত এই 3টি বই, জানুয়ারির 10 তারিখের মধ্যে মাধ্যমিকের আরও 5টি বই এবং জানুয়ারির 20 তারিখের মধ্যে মাধ্যমিকের বাকি সকল বই পৌঁছানোর জন্য তাদের সাথে আমাদের কথাবার্তা হয়েছে এবং তারা সেই অনুযায়ী সকল সহযোগিতা আমাদের কাছে চেয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। হার্ড অ্যান্ড সোল আমরা চেষ্টা করতেছি, যেভাবে এনসিটিভির সাথে আমাদের কথা হচ্ছে সেইভাবে যাতে আমাদের, এবং আমি মনে করি আপনারাও যদি লক্ষ্য করেন দেখবেন যে গত কয়েকদিন যাবত আমাদের গতি কিন্তু অনেক বেশি, এবং আমরা আশা করতেছি এই গতি অব্যাহত থাকলে আমরা একটা কামিয়াব হওয়ার সম্ভাবনা আছে। জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত ছাত্র জনতার নিরাপত্তা ও সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুপ্ত হত্যা ও বিভিন্ন হামলার বিচার না হলে 48 ঘণ্টা পর ঢাকা ব্লকেটের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে 4 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের যোগসূত্র বের করতে তদন্ত কমিশন গঠন, প্রতি থানা ওয়ার্ডে নিরাপত্তা জোরদার, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেতাদের নির্মূল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে টাস্কফোর্স গঠন সহ 4 দফা দাবি জানান। পরে প্রেস ব্রিফিংয়ে তারা বলেন, তদন্ত কমিশন গঠনের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়েছেন। 48 ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। গত 2 থেকে 3 সপ্তাহ যাবত ধরে যে গুপ্ত হত্যা হচ্ছে, সেই গুপ্ত হত্যার ভিতরে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি এবং সেই প্যাটার্নের ভিত্তিতে আমরা এই 4 দফা দাবিতে উপনীত হয়েছি। আমাদের সাথে যে আন্দোলনে যে ভাই বোনেরা নেমেছে, ওদের জীবন ঠিক আছে কিনা, তাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের যে দাবিগুলো সেটা 48 ঘন্টার মধ্যে মেনে নিবে। ছিনতাইয়ের জন্য করা হয়েছে কিনা বা টার্গেট কিলিং কিনা, এটা তদন্ত করার দেখার জন্য, এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে তারা একটা তদন্ত কমিটি গঠন করবে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক, জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরেন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।
দুদুকে যাবৎ নিয়োগ পাওয়া 7 চেয়ারম্যানের মধ্যে প্রথম কেউ প্রকাশ করলেন নিজের সম্পদ বিবরণী। স্থাবর সম্পত্তির মধ্যে আমার আছে, এগুলো আমার স্থাবরের বাইরে আর কিছু নেই। যদি আপনারা কোথাও কখনো খুঁজে বের করতে পারেন, এগুলি বাজেয়াপ্ত হয়ে যাক। গত 11 ডিসেম্বর দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন দুদক চেয়ারম্যান ও কমিশনাররা। যতটা সম্ভব সাংবাদিক বান্ধব হওয়া দরকার, আমরা সেটা হয়েছি। এতদিন দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, আর কোনো লুকোচুরি নয়, সময় মতো সবকিছুই সাংবাদিকদের সামনে তুলে ধরা হবে। সাংবাদিকদের প্রশ্ন মোকাবেলা করার সাহসী যদি আমাদের না থাকে, তো আমরা কিসের কমিশনার, কিসের চেয়ারম্যান, কিসের দুদক? সুবিচারের দায় শুধুমাত্র দুদকের, এটা মনে করলে হবে না। আমাদের এই বিচার ব্যবস্থার সাথে যারা জড়িত, এর দায় দায়িত্ব সকলকেই দিতে হবে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকে দুর্নীতি করলেও কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিলেন দুদক চেয়ারম্যান। বললেন, জনপ্রত্যাশা পূরণ করবে সংস্থাটি। রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তাদের ধরা হয় না, এই মন্তব্যটা আদৌ অসমীচীন কোনো মন্তব্য নয়। বাংলাদেশ ওভার দ্য ইয়ার্স এটাই দেখে এসছে। অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার গণপ্রত্যাশাকে লালন করার জন্য, গণপ্রত্যাশাকে এগিয়ে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় দুদকের নবনিযুক্ত কমিশনাররা পক্ষপাতহীনভাবে কাজ করার কথা জানান। এই দুর্নীতির সাথে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। এইটুক সাহস আমাদের আছে ইনশাআল্লাহ। এই কমিশনের মতো পৃথিবীর কোন মানুষের দাসত্ব এই কমিশন করবেন ইনশাআল্লাহ, এটা আপনারা গ্যারান্টি দিতে পারেন। নির্মোহভাবে, নির্ভুলভাবে অনুসন্ধান এবং তদন্ত করব, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। নজিরবিহীন এমন আশ্বাসের বাস্তব প্রয়োগ জনগণ দেখতে পাবে বলে জানান চেয়ারম্যান সহ কমিশনাররা। আমাদের খারাপটা যদি আপনারা তুলে না ধরেন এবং আপনারাও যদি খারাপের সাথে হাত মিলান, তখন কিন্তু সংকট হয়ে যাবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সুরের মূর্ছনায় এবার বিপিএল এর মঞ্চ মাতাবেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। সোমবারের ওই আয়োজনের আগে বিকেলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশের সঙ্গীতের ক্ষেত্রে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তাঁরা। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান ঢাকায় ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে শনিবার আর্মি স্টেডিয়ামে সুরের মূর্ছনায় দর্শক শ্রোতাকে মুগ্ধ করেন। ইকোস অফ রেভলিউশন কনসার্টে গাইলেন পাকিস্তানের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। রবিবার বিকালে সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গুণী এই শিল্পী। বাংলাদেশের কনসার্টে অংশ নেয় রাহাত ফতেহ আলী খানের মতো বিশ্বনন্দিত এই শিল্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপদেষ্টা। রাহাত ফতেহ আলী খানের মতো গুণী ব্যক্তি, উনি কেবল একটি দেশের নয়, বরং আমাদের উপমহাদেশের এবং পুরো বিশ্বেরই সম্পদ। এবং বাংলাদেশে তার অনেক ভক্ত রয়েছে, বাংলাদেশের কাওয়ালি খুবই জনপ্রিয়। তো উনি এসে আমাদের মঞ্চ মাতালেন এবং আমাদের অভ্যুত্থানের পরে এরকম একটি আয়োজনের আসলে প্রয়োজন ছিল। কিংবদন্তি এই শিল্পীর প্রথম বাংলাদেশ সফর যে স্মরণীয় হয়ে থাকবে সে আভাস পাওয়া গেল তার কথাতেও। বাংলাদেশের সঙ্গীত নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। Thankful to the Bangladesh who invite me in BPL and the last night ceremony. I very much feel that I'm singing in my home ground. সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল টি20 মিউজিক ফেস্টেও মঞ্চ মাতাবেন রাহাত ফতেহ আলী খান। মারিও সেন, যমুনা নিউজ, ঢাকা। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবারও দেখা দিয়েছে আশার আলো। নতুন শর্ত আরোপ না হলে কয়েকদিনের মধ্যে হতে পারে চুক্তি, নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। কাতারের দোহা ইসরায়েলের সাথে চূড়ান্ত আলোচনা চলছে হামাস, ইসলামিক জিহাদ সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর। যুদ্ধবিরতি, জিম্মি মুক্তিসহ 90% ইস্যুতে সমঝোতার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনাদের উপস্থিতি, বাফার জোন তৈরির মতো কয়েকটি বিষয়ে আছে মতবিরোধ। এই ইস্যুগুলো সমাধান হলেই চুক্তি হতে পারে, যা কার্যকর হবে 3 ধাপে। ইসরায়েলি জিম্মি বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, গাজার উত্তরে বেসামরিকদের প্রত্যাবর্তন, দৈনিক 500 ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিশ্চয়তা চায় ফিলিস্তিন। হামাসের হাতে জিম্মি 96 জন, ধারণা এখনও 62 জন জীবিত। ঘন কুয়াশায় দিক হারিয়ে তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে একটি হেলিকপ্টার। এ ঘটনার
প্রাণ হারিয়েছেন কমপক্ষে 4 জন। দেশটির মুগলা প্রদেশে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। ঘন কুয়াশার কারণে ঠিকমতো দিক নির্দেশ না করেই উড্ডয়নের প্রস্তুতি নেয় আকাশযানটি। উড্ডয়নের পর মুহূর্তেই ধাক্কা লাগে অঞ্চলটির একটি হাসপাতালের ভবনের সাথে। ভূমিতে আছড়ে পড়ার আগে বেশ কয়েক মিনিট আকাশে নিয়ন্ত্রণহীনভাবে ভেসে বেড়ায় চপারটি। এরপর হাসপাতালের পাশে খোলা মাঠে বিধ্বস্ত হয় এই আকাশযান। এ ঘটনায় নিহত হয় যানটির 2 পাইলট সহ হাসপাতালের একজন চিকিৎসক ও 1 কর্মী। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।